ক্রমেই উত্তাল হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। কারণ সেভেন সিস্টার্স খ্যাত বেশিরভাগ রাজ্যগুলোই আর ভারতের সঙ্গে থাকতে চায় না। আর এই সুযোগটায় কাজে লাগিয়ে মণিপুরকে স্বাধীন করতে মার্কিন সেনা পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। শুধু তাই নয়, সেভেন সিস্টার্সের বিশেষ করে মণিপুরের বিদ্রোহীদের হাতে রয়েছে রকেট লঞ্চার, স্নাইপার MR-60 ও M4-এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল। ধারণা করা হচ্ছে এইসব অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে স্বয়ং আমেরিকা। লক্ষ্য একটাই, সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গঠন। ফলে প্রশ্ন উঠেছে, সেভেন সিস্টার্স কি তাহলে সত্যি ভেঙে যাচ্ছে? সেভেন সিস্টার্স ভাঙলে বাংলাদেশিদের কী কী লাভ বা ক্ষতি, বিস্তারিত জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মণিপুরকে ভারত থেকে স্বাধীন করতে ভারতীয় সেনাদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানকার বিদ্রোহীরা। অবস্থা বেগতিক দেখে সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মোদি। যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ, সেখানে বিদ্রোহীরা ব্যবহার করছে এলন মাস্কের স্টারলিংকের দ্রুত গতির ইন্টারনেট। আধুনিক আমেরিকান অস্ত্র এবং স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা, তা নিয়ে ভারতীয় জনমনে দেখা দিয়েছে শঙ্কা। চিন্তিত নরেন্দ্র মোদি। সেভেন সিস্টার্স ভেঙে সেখানে নতুন একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র গড়ার যে গুঞ্জন ছিল, সেই গুঞ্জনে সেখানে হাওয়া দিচ্ছে এইসব তথ্য। ফলে প্রশ্ন উঠেছে, সেভেন সিস্টার্স ভেঙে পূর্ব তিমুরের মতো তাহলে কি আরেকটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে? মিয়ানমার এবং মণিপুরকে ঘিরে অশান্ত হয়ে উঠছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। খণ্ড বিখণ্ড হওয়ার পথে মিয়ানমার। রাখাইনে নতুন রাষ্ট্র তৈরির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যেও অস্থিতিশীলতা এবং ভাঙনের সুর বিরাজ করছে। কিছুদিন আগে ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তাল মণিপুরের সাথে মিশেছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। তাদের সাথে আছে রকেট লঞ্চার, স্নাইপার MR-60 এবং M4-এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল। ভারতের দাবি, মণিপুরের এমন ভাঙনের পেছনে নাকি কাজ করছে যুক্তরাষ্ট্র। 1 বছরেরও বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য আর কুকি ও মেইতেদের জনজাতির মধ্যে চলছে সংঘর্ষ। সরকারি হিসেব মতে মণিপুরে 2023 সালের মে মাস থেকে মৃত্যু হয়েছে 270 জনের। বাস্তুহারা 60,000-এর বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানেক সেনা নামিয়েছে মোদী সরকার। নতুন করে 10,000 সহ মোট এই রাজ্যে 67,000 সেনা মোতায়েন করা হয়েছে। তবে এতে তেমন লাভ হচ্ছে না। পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। রয়টার্সের কাছে নাম প্রকাশ না করে ভারতের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর, মিয়ানমার থেকে বিদ্রোহীরা আসায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তবে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের নির্দিষ্ট সংখ্যার তথ্য ভারত সরকারের হাতে নেই বলেও জানা গেছে। বিদ্রোহীদের কাছে এইসব অস্ত্র এবং ইন্টারনেট কিভাবে আসছে, তা ভারত জুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মণিপুরের এই অবস্থার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে কিনা তা নিয়ে দেখা দিচ্ছে নানা জল্পনা কল্পনা। গত কয়েক বছর ধরে ভারতের পূর্বাংশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের ভাঙন, নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ কতটা সঠিক তা স্পষ্ট হবে আগামী দিনগুলোতে। উল্লেখ্য, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে সেভেন সিস্টার্স। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা এই 7 রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এর পরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এইসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের।
এইসব রাজ্য কখনোই ভারতের অধীনে ছিল না, কিন্তু ব্রিটিশদের হাত ধরে ভারত এইসব রাজ্য নিজেদের মাঝে নিয়ে নেয়। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত, ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যেটি পরিচিত শিলিগুড়ি করিডোর নামে। ভারত বাংলাদেশের মাঝ দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল এবং নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী, কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল বয়ে আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স কিংবা পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে এই 7 সিস্টার্স। এবার আসি, 7 সিস্টার্স ভাঙলে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি? প্রাকৃতিক নিয়ম বলুন আর রাজনৈতিক সত্তাগত নিয়ম বলুন, পৃথিবীতে নিজেদের প্রয়োজনে বড় বড় রাষ্ট্রগুলো ছোট ছোট টুকরো হয়েছে। ঠিক যেমন রাশিয়ার টুকরো টুকরো হয়ে গেছে, ভারতও হয়েছে। ভারত যে আর ভাঙবে না, এটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না এখনই। বিগত দিনে অসম কূটনৈতিক শিষ্টাচার, বড় ভাই সুলভ ব্যবহার, কর্তৃত্ববাদী আচরণ ও বাণিজ্য ঘাটতির কারণে এদেশের সাধারণ মানুষের মনে জনরোষ সৃষ্টি হয়েছে। তাই ভারত বিরোধী যে কোনো তথ্যে বা খবরে আমাদের মন খুব আন্দোলিত হয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে 7 সিস্টার্স একটি অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। বিতর্কের জন্য ধরে নিলাম, যদি কুকিরা মণিপুরের স্বাধীনতা আদায় করে ফেলে, তাহলে একটা বিষয় মনে রাখা প্রয়োজন। কুকিদের যে নিজস্ব রাষ্ট্রের মানচিত্র আছে, তাতে কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চল যুক্ত হয়েছে। যদি এই 7 সিস্টার্স কোনো কারণে ভাঙে কিংবা আগুন জ্বলে, তাহলে এর রেশ আমাদের দেশেও সরাসরি আছড়ে পড়বে। কুকিদের দীর্ঘদিনের পুরনো এজেন্ডা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তারা যে কোনো মূল্যে চাইবে ভারত থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে। অনেকে পাল্টা প্রশ্ন করতে পারেন, কেন কুকি চীনদের নিশানা বাংলাদেশের পার্বত্য অঞ্চল? আবার তর্কের খাতিরে বলতে পারেন যে আমাদের পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সংখ্যায় তো খুব নগণ্য। এত কম জনসংখ্যা দিয়ে কি পার্বত্য এলাকা দখল করা সম্ভব? আসলে 7 সিস্টার্সের পতন শুরু হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম কোনোভাবেই সামাল দিতে পারবে না। অনেকটা নগর পুরিলে দেবালয় কি আড়ায় এই নীতির মতন। যদিও এর পেছনে রয়েছে বেশ বড় একটা যুক্তি। আমাদের পাহাড় যে খুব শান্তিপ্রিয়, এটা কিন্তু ঢালাওভাবে বলা যাচ্ছে না। বিগত কোনো সরকারি পাহাড়িদের সুরক্ষায় তেমন লক্ষণীয়ভাবে কোনো কাজই করেনি, বরং জিইয়ে রেখেছে পাহাড়ি বাঙালি সংঘাত। যুগ যুগ ধরে তারা হয়ে এসেছে বৈষম্যের শিকার। রাষ্ট্রের বাহিনী দিয়ে তাদেরকে করা হয়েছে প্রতিঘাত। তাদের আন্দোলনকে চেষ্টা করা হয়েছে বারবার দমিয়ে রাখার। পাহাড়িরা যে এটাকে খুব ভালো চোখে দেখছে তা কিন্তু নয়। পাহাড়ে অসন্তোষ যেমন আছে, আবার ইন্ধনও আছে। কৌশলে না এগোলে বড় ধরনের খেসারত দিতে হবে বাংলাদেশকে। এখন আমাদের কি উচিত? কুকিদের স্বাধীনতার সমর্থন দেয়া? নিজেদের পার্বত্য অঞ্চল অশান্ত করে কি অন্যের যাত্রাভঙ্গ করা আদৌ মোক্ষম কাজ হবে আমাদের? সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার। সো ভিউয়ার্স, সব মিলে আপনার কি মনে হয়, 7 সিস্টার্সকে ভেঙে যাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।